স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো। আচ্ছা, এটা 5 নম্বর ক্লাসই তো চলছিল, তাই না? না 6 নম্বর ছিল না? 5 নম্বরই ছিল, তাই না? আচ্ছা, যেটা হয়েছে যে ওই মানে যেটা আল্টিমেটলি মানে বোঝা গেল যে মিস্ত্রি দেখেছিল ওই ডঙ্গেলটা খারাপ হয়েছে, ওই ল্যাপটপটা নিয়ে গেছে। হ্যাঁ, করে ওই ল্যাপটপটা তোমার ঠিক করে দেবে আর কি, আরো কিছু সব এটা ওটা প্রবলেম ছিল। আমরা ওই ক্লাসটা আবার একটু রিপিট করতে হবে। দেখো আমরা বেসিক্যালি শুরুটা মানে আগের দিন যতটুকু করেছিলাম একটা কুইকলি করে দিই। তো আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন। আজকে যেটা পড়ানোর কথা সেটা হচ্ছে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা শুরু করব ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন থেকে। প্রথমে থ্রি ডাইমেনশনাল কেসটা দেখি। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন থ্রি ডাইমেনশন, সেটা কেমন দেখতে? না, পিসিডিসিটা হচ্ছে তোমার 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি। যেখানে পিসিডিসিটা ছিল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। এই যে পিসিডিসিটা ছিল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস having speed within the range C and C plus DC. Probability of finding molecule having speed within the range C and C plus DC. ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবারে তোমার এই স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এটা থ্রি ডাইমেনশনে, এই স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে তোমাকে এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে আসতে হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে স্পিডে যেমন 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তেমন এনার্জিটাও 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। এবারে যেহেতু আমরা আইডিয়াল গ্যাস নিয়ে কথাবার্তা বলছি বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশনস তার মধ্যে আছি, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা অ্যাকচুয়ালি 0, যা এনার্জি পুরোটাই কাইনেটিক এনার্জি। তাহলে আমরা যা কিছু করছি সব কাইনেটিক এনার্জি নিয়ে কথাবার্তা বলছি আর কি। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কাইনেটিক এনার্জি যদি এপসাইলন হয়, কাইনেটিক এনার্জি এপসাইলন বা ই যাই বলো না, ই হচ্ছে তোমার হাফ এম সি স্কোয়ার। এবার এইখান থেকে তুমি ডি এপসাইলনটাকে করো, কি দাঁড়াচ্ছে না এম ইন্টু সি হচ্ছে এটা। মানে এখানে ডি এপসাইলন যখন করবে তাহলে এখান থেকে দেখো এম সি ইন্টু ডিসি হচ্ছে, মানে সি স্কোয়ারের ডেরিভেটিভ করে 2c ডিসি হয়। এই টু এইটি কেটে গেল, এম সি ইন্টু ডিসি হলো। তাহলে ডিসিটাকে লিখে ফেলো ডি এপসাইলন বাই এম ইন্টু সি, অর্থাৎ ডি এপসাইলন বাই এম, সি এর জায়গায় তুমি বসাও এখান থেকে রুট ওভার অফ 2 এপসাইলন বাই এম, তার মানে এটা দাঁড়াচ্ছে ডি এপসাইলন বাই রুট ওভার অফ টোয়াইস এম ইন্টু এপসাইলন। এইটা, এই পুরো জিনিসটা এখানে এবার বসাও। বসালে ডান দিকটা কি দাঁড়াচ্ছে না 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ারের জায়গায় তুমি এখান থেকে বসাবে 2 এপসাইলন বাই এম, এটা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি হয়ে গেল। আর ডি এপসাইলনটা হচ্ছে ডি সিটা হচ্ছে ডি এপসাইলন বাই রুট ওভার অফ টোয়াইস এম ইন্টু এপসাইলন। তাহলে এইটা হচ্ছে তোমার, এটাকে নাম দিচ্ছি পি এপসাইলন ডি এপসাইলন, এইটা। আচ্ছা, এবারে তুমি এখানে দেখো কতগুলো জিনিস তোমার কেটে চলে যাবে। এম টু দি পাওয়ার 3/t, এখানে এম আর রুট এম করে এম টু দি পাওয়ার 3/2 তোমার কেটে চলে গেল। 2 টু দি পাওয়ার 3/2 আর √2 মিলে 4 হলো, এই 4 আর 4 কেটে গেল। কেটে কি আলটিমেটলি এটা থাকছে সেটা হচ্ছে এই যে পি এপসাইলন ডি এপসাইলন, এটাকে 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2
এপসাইলন টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইন্টু বি এপসাইলন। তাহলে এইটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ finding molecules having kinetic energy within the range epsilon and epsilon plus d epsilon. Probability of finding molecules having kinetic energy within the range epsilon and epsilon plus d epsilon. ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন। Maxwell's kinetic energy distribution formula in 3 dimension। ঠিক আছে? আর এবারে এইখান থেকে বিভিন্ন রকমের প্লট টট গুলো তোমাকে দেখতে হবে আর কি। ঠিক আছে? দেখো মানে আমি আগের দিনে বুঝিয়ে ব্যাপারটাকে বলেছিলাম, আজকে খুব কুইকলি জিনিসটাকে বলে দিই। তোমার যদি আমি প্রথমে প্লটটাকে করি কোন একটা, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এখানে এম এর উপর ডিপেন্ড করে। এম হচ্ছে মাস অফ এ সিঙ্গেল মলিকুল। আর কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে তুমি দেখতে পাচ্ছ যে এই এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কিন্তু মাসের উপর কোন রকম ভাবে নির্ভর করছে না, সেটা শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করছে। তাহলে আমি যদি একটা ছবি আঁকি পি এপসাইলন ভার্সেস এপসাইলন, যখন টেম্পারেচারটা তুমি ফিক্স করে দিয়েছো, টেম্পারেচারটা ফিক্স, তাহলে প্রথমটা কেমন যাচ্ছে না, এটা রুট ওভার অফ এপসাইলনের মতো করে যাচ্ছে। অর্থাৎ এটা প্রথমে তোমার এই দিকে প্যারাবোলা হলে যেমন হয় সেই রকমভাবে দেখতে হবে, এইটাকে যেতে চাইছে। কিন্তু একটা সময়ের পরে কি হবে, এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করতে আরম্ভ করবে। মানে একটা পলিনোমিয়াল পার্ট আর একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকলে প্রথম পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে, যখন এপসাইলনের ভ্যালুটা কম আর এপসাইলন খুব বড় হবে তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে। ডমিনেট করে এটা ম্যাক্সিমামে গিয়ে তারপর সেটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি দিকে চলবে। এবং একটা পার্টিকুলার এনার্জি পাচ্ছ যেখানে পি এপসাইলনটা ম্যাক্সিমাম, যাকে নাম দেওয়া হচ্ছে মোস্ট প্রবাবল এনার্জি। এটা এবারে এই যে ছবিটা, তার সঙ্গে যখন তুমি স্পিড ডিস্ট্রিবিউশনের ছবিটা কম্পেয়ার করছো তখন তফাৎটা দেখো। পিসিটা ভার্সেস সি যখন তুমি প্লট করছো, এই শুরুর দিকটা কিন্তু এটা এই দিকে প্যারাবোলা এরকম ভাবে দেখতে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছে তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে এইটা। এবং এক্ষেত্রে এম আর টি এরা দুজনে ফিক্সড। আগের ক্ষেত্রে যেমন টিটা শুধুমাত্র ফিক্সড, এম আর টি এরা হচ্ছে ফিক্সড। এবং এইটা হচ্ছে তোমার মোস্ট প্রবাবল স্পিড দিচ্ছে। এবং এখানে দেখো যেটা, যে ছবি থেকে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে ইন দ্য কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন, এই যে বাঁদিকের ছবিটাতে যদি তুমি এপসাইলন ইকুয়াল টু 0 থেকে ট্যানজেন্ট, তুমি ভার্টিক্যাল ট্যানজেন্ট পাবে। তাহলে at the origin kinetic energy distribution gives vertical tangent। আর এক্ষেত্রে at the origin মানে যখন θ equal to 0, speed distribution gives horizontal tangent। দেখো এইখানে যদি ট্যানজেন্ট টানো along the c axis হবে, এখানে যদি ট্যানজেন্ট টানো along the vertical axis হবে। তাই at the origin kinetic energy distribution gives vertical tangent, আর এক্ষেত্রে at the origin speed distribution gives horizontal tangent। হ্যাঁ, ছবির নেচার থেকে তুমি পরিষ্কার এটা বুঝতে পারছো। আচ্ছা, এবারে আরো যেসব তফাৎগুলো দেখো, এক্ষেত্রে এই কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন মাসের উপর নির্ভর করে না।
কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন does not depend on mass, মানে মাস অফ দ্য মলিকুল আছে তার উপর নির্ভর করছে না। আর এক্ষেত্রে স্পিড ডিস্ট্রিবিউশন ডিপেন্ডস অন মাস, এ কিন্তু মাসের উপর নির্ভর করছে। এটা আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ যে হোয়েন এপসাইলন ইজ স্মল, এপসাইলন যখন ছোট, দেন পি এপসাইলনটা প্রপোর্শনাল টু রুট ওভার অফ এপসাইলন। আর এক্ষেত্রে হোয়েন সি ইজ স্মল, দেন পিসিটা প্রপোর্শনাল টু সি স্কোয়ার। আর হোয়েন epsilon is large, then e epsilon proportional to e to the power minus e to the power minus epsilon by kt এর মতো করে যাচ্ছে। আর এক্ষেত্রে when c is large, then pc টা proportional to e to the power minus m c square by 2kt, মানে e to the power minus c square এর মতো করে যাচ্ছে। এক সেকেন্ড একটু ধরো তো। আচ্ছা ঠিক আছে, এখন কেটে গেছে, পরে ফোন করি। হ্যাঁ, তাহলে when এপসাইলনটা লার্জ তখন পি এপসাইলনটা প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, আর যখন সিটা হচ্ছে লার্জ তখন পিসিটা প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt, এইরকম ভাবে যাচ্ছে। তাহলে আমি কতগুলো জাস্ট তফাৎ তোমায় বললাম। আচ্ছা, এবারে এই যে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। তাহলে যে পার্টিকুলার এনার্জিতে প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম হচ্ছে সেটা হচ্ছে মোস্ট প্রবাবল এনার্জি। তাহলে সেই মোস্ট প্রবাবল এনার্জি তুমি বের করবে কি করে? দেখো, টু ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল এনার্জি, find the most probable energy, most probable energy কি করতে হবে? ডিপি এপসাইলন বাই ডি এপসাইলন এটা করে তোমাকে জিরো করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? ডি এপসাইলন 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এই ডেরিভেটিভটা করতে হবে, করে তোমাকে জিরো করতে হবে। আচ্ছা, 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 টা বাদ চলে গেল, তাহলে এই পার্টটা ডেরিভেটিভ করলে 1/2 রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি হলো প্রথম পার্টটা, প্লাস রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এটা মাইনাস 1/kt হলো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ, তুমি যদি এখান থেকে ধরো রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি যদি কমন নাও, তাহলে কি পড়ে থাকে না 1/2 এপসাইলন মাইনাস 1/kt, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো তুমি পাচ্ছ কি আইদার রুট ওভার অফ এপসাইলন ইকুয়াল টু 0, আর এখানে তিনটে জিনিস তো প্রোডাক্ট আছে, তো তিনটে জিনিসের প্রোডাক্ট করে যে কোনো একটা 0 হলেই যেহেতু চলে, তাহলে আইদার রুট ওভার এপসাইলন ইকুয়াল টু 0 অর এপসাইলন ইকুয়াল টু 0, অথবা যেটা হতে পারে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইকুয়াল টু 0, সেখান থেকে এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি। তাহলে কথাটা হচ্ছে এরা দুজনেই কিন্তু দিস correspond বা দিস ডু নট করসপন্ড ম্যাক্সিমা। এরা ম্যাক্সিমা করসপন্ড করছে না, সেটা কোথা থেকে পরিষ্কার? ছবি থেকেই পরিষ্কার। দেখো, এপসাইলন যদি 0 হয় আর এপসাইলন যদি ইনফিনিটি হয়, দুটোই কিন্তু কোনোভাবে ম্যাক্সিমা করসপন্ড করছে না। ঠিক আছে? তাহলে আর একটা যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 1/2 এপসাইলন মাইনাস 1/kt। দেখো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0,
এই যে 1/2 এপসাইলন মাইনাস 1/kT ইকুয়াল টু 0। এইখান থেকে তুমি যেটা পাচ্ছ এপসাইলনটা পাচ্ছ সেটা হয়ে যাচ্ছে কত না হাফ কেটি। তাহলে এখান থেকে তুমি যদি যাও তাহলে 1/2 এপসাইলন ইকুয়াল টু 1/kT উল্টে দাও 2 এপসাইলন ইকুয়াল টু কেটি, তাহলে এপসাইলন ইকুয়াল টু হাফ কেটি হয়ে গেল এবং সেটাই তোমার মোস্ট প্রবাবল এনার্জিটা দিল। এটা হচ্ছে মোস্ট প্রবাবল এনার্জিটা দিল। আর এখানে একটা জিনিস তুমি খেয়াল রাখবে যে মোস্ট প্রবাবল এনার্জি বের করতে গেলে তোমাকে এইরকম ভাবেই বের করতে হবে। একটা জিনিস খুব খেয়াল রাখো তুমি, সেটা হচ্ছে যে ইউ ক্যানট রাইট epsilon most probable equal to half m into c most probable তার স্কয়ার। মানে কাইনেটিক এনার্জি এপসাইলন যদি হাফ এম সি স্কয়ার, তাহলে তুমি এপসাইলন মোস্ট প্রবাবল ইকুয়াল টু হাফ এম ইন্টু সি মোস্ট প্রবাবল স্কয়ার এইরকম ভাবে কিন্তু তুমি লিখতে পারো না। তার কারণটা কি দেখো, এইটা লিখলে কি দাঁড়াবে, হাফ এম এটা 2kT/m হয়, কেটে কুটে গিয়ে কি হলো, এটা তোমার কেটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি এইটা কিন্তু লিখতে পারো না, এটা মাথায় রাখতে হবে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এপসাইলন মোস্ট প্রবাবল সেটা কিন্তু হাফ কেটি। এইরকম ভাবে যদি লেখো, এপসাইলন যেহেতু হাফ এম সি স্কয়ার, তাহলে এপসাইলন মোস্ট প্রবাবল ইকুয়াল টু হাফ এম সি মোস্ট প্রবাবল স্কয়ার এইরকম ভাবে তুমি লিখতে পারো না, ক্যানট, এটাকে মাথায় রাখবে, তুমি এইভাবে কিন্তু লিখতে পারো না। ঠিক আছে, আচ্ছা কারণটা কি না, তুমি তো একটা ম্যাক্সিমাম বের করছো, ম্যাক্সিমাম পজিশনটাকে বের করছো, যখন স্পিড ডিস্ট্রিবিউশনটা করছো তখন বেসিক্যালি একটা পিসি ভার্সেস সি এর প্লট, আর যখন কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা তখন মানে পি এপসাইলন ভার্সেস এপসাইলন প্লট। এবার এপসাইলনটা কিন্তু হাফ এম সি স্কয়ার, তুমি যদি এমন করতে যে ওটা মানে পিসি ভার্সেস সি স্কয়ারের প্লট, তার ম্যাক্সিমা থেকে তুমি মোস্ট প্রবাবলটাকে বের করতে, তাহলে তোমার ঠিক হতো। কিন্তু স্পিড ডিস্ট্রিবিউশন থেকে ম্যাক্সিমাম বের করা, সেখান থেকে মোস্ট প্রবাবল পাওয়া, তাকে হাফ এম দিয়ে গুণ করে মোস্ট প্রবাবল স্কয়ার করে হাফ এম দিয়ে গুণ করে দিলে তুমি এপসাইলন মোস্ট প্রবাবল পেয়ে যাবে। এটা কিন্তু করতে পারবে না, তোমাকে সবসময় এপসাইলন মোস্ট প্রবাবল এই হাফ কেটি যেভাবে আমি বের করলাম সেই রকম ভাবে বের করতে হবে, এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা এবারে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাহলে হাইট অফ দ্য পিক তাহলে কি হবে, পিক হাইটটা ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশনে ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, তো তাহলে সেই হাইটটা আমি ম্যাক্সিমাম হাইটটাকে জাস্ট দেখতে চাইছি, বা হাইটটা কার উপর ডিপেন্ড করে সেটা আমি দেখতে চাইছি। তাহলে সেটা কি হবে না, পি এপসাইলনের ভ্যালুটা তুমি দেখতে চাই, যখন এপসাইলন ইকুয়াল এপসাইলন মোস্ট প্রবাবল, তাহলে কি হবে 2 পাই 1/π/kT টু দি পাওয়ার 3/2 রুট ওভার অফ এপসাইলন মোস্ট প্রবাবল ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন মোস্ট প্রবাবল বাই কেটি। এইটা হবে, এটা কত বেরোচ্ছে না 2 পাই 1/π/kT টু দি পাওয়ার 3/2 এপসাইলন মোস্ট প্রবাবল মানে হচ্ছে হাফ কেটি, তার পাওয়ার হচ্ছে তোমার হাফ হলো এটা, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ হলো মানে মানে এপসাইলন মোস্ট প্রবাবলটা কিন্তু হাফ কেটি, তাহলে হাফ কেটি বাই কেটি মানে ই টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে গেল। আজ এবার এখানে অনেক কিছু কেটে গেছে, দেখো এখানে পাই, এখানে রুট পাই, এখানে একটা রুট 2 থেকে যাচ্ছে, রুট ওভার অফ উপরে একটা 2 হলো, একটা পাই হলো, একটা ই হলো, এইটা হলো, আর একটা কি হচ্ছে তোমার নিচে একটা 1/kT রয়ে গেল। তা দেখো এই যে হাইট অফ দ্য পিক, সেটা কি হচ্ছে না, হাইট অফ দ্য পিক তোমার 1/t এর সঙ্গে প্রপোর্শনাল, মানে টি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, এটা টি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, আর মোস্ট প্রবাবলটা হচ্ছে তোমার টি এর সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এইটা আমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যদি আমি ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনের ছবিটাকে আঁকি, তাহলে এখান থেকে আমি সেটা বুঝতে পারবো। দেখো তাহলে আমি কি করলাম, অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনের ছবিটাকে আঁকা যাক। এদিকে তুমি পি এপসাইলন প্লট করছো, এদিকে এপসাইলন প্লট করছো, এইটা হচ্ছে T1 টেম্পারেচার। ঠিক আছে, আর একটা টেম্পারেচার T2 তে যখন তুমি করবে ছবিটা কি হবে, ছবিটা দেখতে হলো তোমার এরকম দেখতে ছবি হলো এটা, যেখানে T2টা গ্রেটার দ্যান T1। আচ্ছা কেন হলো, প্রথম কথা হচ্ছে যে মোস্ট প্রবাবল এনার্জি যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার হাফ কেটি, টেম্পারেচার বাড়ালে তাহলে মোস্ট প্রবাবল যে এনার্জির ভ্যালুটা সেটা হচ্ছে বেড়ে গেছে, অর্থাৎ ম্যাক্সিমামটা ডান দিকে শিফট করছে।
আর হাইট অফ দ্য পিক যেটা সেটা দেখো টি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এই যে টি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তার টেম্পারেচার বাড়ালে হাইটটা কমে যায়, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা কিন্তু তোমার কনস্ট্যান্ট থাকবে, সেটা ইকুয়াল টু 1। তাহলে যেটা দাঁড়াচ্ছে এখানে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার কি হচ্ছে, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার position of the peak shifts to higher energy height of the peak decreases, height of the peak decreases, but the area under the curve which represents total probability যেটা actually equal to 1, remains the same। তাহলে দেখো তুমি যখন এই যে মানে পিকের পজিশনটা হায়ার এনার্জিতে শিফট করেছে, পিকের হাইটটা আগের থেকে কমে গেছে, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তা দুটো ডিফারেন্ট টেম্পারেচার যখন তুমি ছবি আঁকছো সেটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে এইখান থেকে দেখো যদি এমন হতো যে ইফ টেম্পারেচারটা টেন্ডস টু ইনফিনিটি, তখন কি হবে? পরিষ্কার বুঝতে যে হাইটটা কমছে, ওটা আরো ফ্ল্যাট হতে চাইছে, তাহলে দেন দ্য প্লট উইল বি অ্যালং দ্য এপসাইলন অ্যাক্সিস। আর যদি এমন হতো যে ইফ টিটা টেন্ডস টু 0 কেলভিন, দেখো এই T2 টেম্পারেচার থেকে T1 টেম্পারেচার, যখন টেম্পারেচার তুমি কমেছো হাইটটা বাড়ছে, তাহলে এইরকম ভাবে বাড়তে 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 যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন, তখন কি হবে? দেন the plot will be along the vertical axis। হ্যাঁ, তখন প্লটটা উইল বি অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, এটা বুঝতে পারলে? যতটুকু বলেছি পরিষ্কার ছবিতে? ঠিক আছে, হ্যালো আছো নাকি কোথায় গেলে সব? আচ্ছা দেখ, তাহলে আমি আগের দিনে না মূলত যারা মানে আমি মানে হয়তো তোমরা একটু আগেই কেটে গিয়েছিল, আমি তো খবরটা পেয়েছি আর একটু পরে, আমি এতক্ষণ পর্যন্ত মোটামুটি আগের দিন পড়িয়েছিলাম। আচ্ছা, এবারে আমি এই কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন থেকে 2-3টে ইম্পর্টেন্ট জিনিস অ্যাকচুয়ালি করতে চাই। আচ্ছা, প্রথম যে জিনিসটাকে করতে চাইবো সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা আমি বের করতে চাই। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন 3 ডাইমেনশন। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন 3 ডাইমেনশন। দেখো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তুমি বের করতে চাও, তাহলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এপসাইলন পি এপসাইলন ডি এপসাইলন, যেহেতু এটা নর্মালাইজ প্রবাবিলিটি, অর্থাৎ ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন ইকুয়াল টু 1, সেখানে ডিনোমিনেটরে কিছু লেখার দরকার নেই। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি লেখার ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এপসাইলন পি এপসাইলন ডি এপসাইলন। তাহলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এপসাইলন হলো, এইটা হচ্ছে কত? 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 রুট ওভার অফ এপসাইলন টি টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ডি এপসাইলন। এটা হলো। তাহলে আমরা যেটা করি, এপসাইলন বাদ দিয়ে বাকি পার্টগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসি। এইটা ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এখানে করছি কি তোমার, আচ্ছা ঠিক আছে, এপসাইলন টু দি পাওয়ার 3/2 টি টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ডি এপসাইলন, এটা একবার লিখে রাখি।
আচ্ছা এবার আমি করছিটা কি, লেট এপসাইলন বাই কেটি এটাকে তুমি এক্স ধরো, তাহলে এপসাইলন ইকুয়াল টু কেটি ইন্টু এক্স, ডি এপসাইলনটা হচ্ছে কেটি ইন্টু ডিএক্স, আর এপসাইলন জিরো হলে এক্স তোমার জিরো, এপসাইলন ইনফিনিটি হলে এক্স তোমার ইনফিনিটি। তা যদি হয় তাহলে এটা 2 পাই হলো 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 হলো, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি হলো এপসাইলন টু দি পাওয়ার 3/2, তাহলে এইটা কি হবে এখানে কেটি টু দি পাওয়ার 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 টি টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ডি এপসাইলনের জায়গায় কি হচ্ছে, ডি এপসাইলনের জায়গায় কেটি ইন্টু ডিএক্স হলো। তা কি হচ্ছে দেখো 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2, আর এখানে কেটি টু দি পাওয়ার 3/2 আছে, একটা কেটি আছে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 3/2 থেকে লিখছি এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা এবার গামা ফাংশন শিখিয়েছিলাম, গামা ফাংশন শিখিয়েছিলাম, এটা কত গামা 5/2, মানে গামা ফাংশন শেখানো হয়েছে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা হচ্ছে গামা এন, তাহলে এখানে গামা 5/2 তাহলে হলো কত 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 কেটি টু দি পাওয়ার 3/2, একটা কেটি এটা হচ্ছে কত 5 বাই, মানে গামা 5/2, আর ফর্মুলাটা হচ্ছে 3/2 ইন্টু 3/2 ইন্টু হাফ ইন্টু রুট পাই, ওই যে গামা এন প্লাস ওয়ানটা হচ্ছে এন গামা এন, এই রেকারশন রিলেশনে তুমি বসাও, তাহলে গামা 5/2টা হচ্ছে 3/2 ইন্টু হাফ ইন্টু রুট পাই, এটা তাহলে দেখো সব কেটে কুটে যাচ্ছে, এই যে তোমার এখানে দেখো না রুট পাই, এখানে পাই টু দি পাওয়ার 3/2 আর উপরে পাই, এই পাইগুলো সব কেটে চলে গেল, কেটি টু দি পাওয়ার 3/2 কেটি টু দি পাওয়ার 3/2 কেটে চলে গেল। আচ্ছা এখানে তোমার একটা 2 একটা 2 তোমার কেটে চলে গেল, তার পড়ে থাকছে একটা 3-এর 2 পড়ে থাকছে, আর একটা কেটি পড়ে থাকছে, তাহলে দেখো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন 3 ডাইমেনশন, সেটা উত্তর বেরিয়ে গেল 3-এর 2 কেটি। এই অঙ্কটা কারো অসুবিধা আছে? না স্যার। তাই তো? আচ্ছা না স্যার। ঠিক আছে। আচ্ছা এবারে নেক্সট যেটা করো তুমি এপসাইলন স্কোয়ারের অ্যাভারেজটাকে ক্যালকুলেট করো একই রকম করে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, যার অ্যাভারেজ বের করবে সেইটা ইন্টু পি এপসাইলন ডি এপসাইলন, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এপসাইলন স্কোয়ার, পি এপসাইলন ডি এপসাইলনটাকে তুমি লিখে ফেলছো 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 টি টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা রুট ওভার অফ এপসাইলন টি টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইন্টু ডি এপসাইলন। তো দেখো এটা এটা জাস্ট যদি বসিয়ে দাও 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এপসাইলন টু দি পাওয়ার 5/2 টি টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইন্টু ডি এপসাইলন, এটা এটা আচ্ছা এবারে দেখো তুমি ওই আগে যে 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 সাবস্টিটিউশন গুলো করেছিলে সেই সাবস্টিটিউশন গুলো আমি যদি একই রকম করে করি, আমি একটা লিখে দিচ্ছি মানে তোমাদের প্র্যাকটিসের জন্য, এটা ইকুয়াল টু এক্স তুমি ধরছো, তাহলে এপসাইলন ইকুয়াল টু কেটি ইন্টু এক্স, ডি এপসাইলনটা হচ্ছে কেটি ইন্টু ডিএক্স, এপসাইলন ইকুয়াল টু 0 হলো এক্স তোমার 0, এপসাইলন ইকুয়াল টু ইনফিনিটি হলো এক্স তোমার ইনফিনিটি, করে ফেলো 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এপসাইলন টু দি পাওয়ার 5/2 মানে হচ্ছে কত এখানে কেটি টু দি পাওয়ার 5/2 এক্স টু দি পাওয়ার 5/2 টি টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ডি এপসাইলনটা হয়ে যাচ্ছে তোমার কেটি ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার
3/2, এখানে কেটি তার পাওয়ার হচ্ছে 7/2 হলো, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার 7/2 মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx, এভাবে লিখলে মানে যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 এই ফর্মুলায় আনার জন্য 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 কেটি টু দি পাওয়ার 7/2, এটা হচ্ছে গামা 7/2, 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 কেটি টু দি পাওয়ার 7/2, এটা কথা হবে 5/2 ইন্টু 3/2 ইন্টু হাফ ইন্টু পাই, রুট পাই, সরি রুট পাই। এটা হচ্ছে গামা 7/2 এর ওই রিলেশনটাকে কাজে লাগিয়ে করলে তুমি এটা পাবে। আর এটা যদি করে ফেলো তাহলে ফাইনাল উত্তরটা বেরোচ্ছে দেখো 15/4 কে স্কোয়ার পি স্কোয়ার। এপসাইলন স্কোয়ারের অ্যাভারেজটা হচ্ছে তোমার বেসিক্যালি এই। আচ্ছা, এবারে এখান থেকে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এনার্জি বের করে ফেলতে পারো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এনার্জি সিগমা ই, সেটা কত? পি স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ তার স্কোয়ার করে পুরোটা স্কোয়ার। এবারে এপসাইলন স্কোয়ার অ্যাভারেজটা কত বলে? 15/4 কে স্কোয়ার টি স্কোয়ার। এটা কত হবে তাহলে? 9/4 কে স্কোয়ার টি স্কোয়ার, কারণ অ্যাভারেজ এনার্জিটা 3/2 কেটি, তা স্কোয়ার করলে 9/4 কে স্কোয়ার টি স্কোয়ার। তাহলে তোমার এখানে 15 মাইনাস 9 মানে 6, 6 এটা 3/2 হয়ে 6/4 মানে হচ্ছে 3/2, তাহলে 3/2 তার স্কোয়ার রুট কিন্তু কেটি। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এনার্জিটা বেরিয়ে গেল। ঠিক আছে, খুব সিম্পল। আমি অ্যাভারেজ এনার্জি মানে স্কোয়ারের অ্যাভারেজ এসব জিনিসপত্র করে ক্যালকুলেট করলাম, করে আমি উত্তরটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এবারে আমাকে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস করতে হবে, যেটা ম্যাথামেটিক্যালি একটু কমপ্লিকেটেড এবং তোমাকে একটু একটু ইনভলভ জিনিস এবং খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট। আসলে যেটা ব্যাপার হচ্ছে যে ধরো তুমি এরকম একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করছো, সেটা হচ্ছে যে ফ্র্যাকশন অফ molecules having kinetic energy greater equal to epsilon prime, একটা পার্টিকুলার থ্রেশহোল্ড ভ্যালু তোমায় বলে দিয়েছে, তোমাকে ফ্র্যাকশন বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস বের করতে হবে having kinetic energy greater equal to epsilon prime। আসলে এই ধরনের জিনিসপত্রগুলো খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা যখন কেমিক্যাল রিয়াকশন কনসিডার করছো, এদিকে তোমাকে এনার্জি প্লট করা হচ্ছে, এদিকে রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করা হচ্ছে। নর্মালি কি হয় না, একটা রিয়াক্ট্যান্ট আছে, একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে তোমার প্রোডাক্টে যাচ্ছে। তাহলে এবারে এই যে এনার্জিটা, যেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, সেটা ধরো ইরাগার এটা। তাহলে এই হচ্ছে তোমার রিয়াক্ট্যান্ট, এই হচ্ছে প্রোডাক্ট, এখানে তোমার রিয়াক্ট্যান্ট আছে, এখানে হচ্ছে প্রোডাক্ট আছে। এখানে রিয়াক্ট্যান্ট এখানে প্রোডাক্ট আছে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে কি হচ্ছে না, একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে। এবারে কথা হচ্ছে যে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট যখন তুমি বের করবে, তখন কি হবে, সেই সমস্ত মলিকুলগুলো ইম্পর্টেন্ট হবে যে মলিকুলগুলোর এনার্জিটা এই এই যে অ্যাক্টিভেশন এনার্জি বা তার থেকে বেশি, তাই তো? যে সমস্ত মলিকুলের এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জি বা তার থেকে বেশি, সেটা তোমাকে দেখতে হবে। তাহলে ওই জন্য এই এরকম ক্যালকুলেশন খুব দরকার, যে ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু তোমার এপসাইলন প্রাইম। আচ্ছা, এবারে সেইটাকে তুমি এইরকম ভাবে লিখবে, ধরো সেই সংখ্যাটাকে তুমি এফ এপসাইলন প্রাইম এরকম নাম দিই, যেটা বেসিক্যালি এন এপসাইলন প্রাইম বাই এন, মানে এন এপসাইলন প্রাইমটা হচ্ছে নাম্বার অফ মলিকুল হ্যাভিং নাম্বার অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম, তাকে টোটাল নাম্বার অফ মলিকুলস দিয়ে তুমি ভাগ করে দিচ্ছ। সেটা তাহলে কি হবে না, সেটা বেসিক্যালি
ইন্টিগ্রাল এই যে পি এপসাইলন ডি এপসাইলন এইটা যদি তুমি 0 থেকে ইন্টিগ্রেট করতে সেটা টোটাল ফ্র্যাকশন সেটা 1 বেরিয়ে যেত। তার বদলে তোমাকে কি করতে হবে? আর 0 থেকে ইনফিনিটির বদলে তোমাকে যেটা করতে হবে 60 এর থ্রেশহোল্ডের থেকে বেশি বলে দিয়েছে তো থ্রেশহোল্ডটা কিন্তু এপসাইলন প্রাইম বলে এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন এই জিনিসটা তোমাকে বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে। তাহলে তাহলে এই যে ফ্র্যাকশন অফ মলিকুল বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম সেটাকে বের করতে গেলে স্টার্টিং ইকুয়েশনটা হচ্ছে ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন। মানে ব্যাপারটা কিরকম দেখো, মানে জাস্ট ছবি আঁকলে তুমি বুঝতে পারবে। তাহলে যখন আমরা এই যে পি এপসাইলন ভার্সেস এপসাইলন প্লট করলাম, প্লটটা তো এরকম দেখতে ছিল, এরকম তো দেখতে ছিল। এবং যদি এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করে ফেলতাম, এর আন্ডারে টোটাল এরিয়াটা পেয়ে যেতাম, সেটা ইকুয়াল টু 1 হতো। আর তার বদলে কি দিয়েছে না, ধরো তোমার এই হচ্ছে একটা এনার্জি, এইটা সেটা হচ্ছে ধরে নাও এপসাইলন প্রাইম। এবার তোমাকে বের করতে বলছে যে এই দিকের পার্টটা, তোমাকে বেসিক্যালি এই পার্টটা দেখো বের করতে বলছে যে ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু তোমার এপসাইলন প্রাইম। যদি এপসাইলন প্রাইমটা ধরো এরকম কোনো একটা জায়গায় এনার্জি তুমি ধরে নাও এপসাইলন প্রাইমটা, তাহলে তোমাকে যেটা বের করতে বলছে যে এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি এই পার্টটাকে তোমাকে ইন্টিগ্রেট করে বের করতে হবে। এটা তো আমরা এগোই। তাহলে এই যে এফ এপসাইলন প্রাইম যেটা হচ্ছে এন এপসাইলন প্রাইম বাই এন, এটা কি হচ্ছে না 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2, এটা বাইরে বের করে দিলাম ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি এটা এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি এটা। আর রুট ওভার অফ এপসাইলন থাকছে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি থাকছে ডি এপসাইলন থাকছে। তাহলে এই পার্টটা তোমাকে ইন্ডিকেট অ্যাকচুয়ালি করতে হবে। আচ্ছা, আমি জাস্ট একটা সাবস্টিটিউশন করছি, লেট এপসাইলন বাই কেটি তোমার এক্স স্কোয়ার। দেখো একটা জিনিস বলি, গামা ফাংশন দিয়ে এটা কিন্তু হবে না। গামা ফাংশন দিয়ে করতে গেলে কি হতো, লিমিটটা 0 থেকে ইনফিনিটি হতে হতো, যেহেতু লিমিটটা 0 থেকে ইনফিনিটি নয় সেখানে গামা ফাংশন দিয়ে হবে না। সেখানে আমরা একটা অন্য সাবস্টিটিউশন করছি, করে একটা স্ট্যান্ডার্ড ফর্ম পাবো, যে স্ট্যান্ডার্ড ফর্মটা কি বলা হয় এরার ফাংশন বা কো এরার ফাংশন। সেই এরার কো এরার ফাংশন আমি আজকে একটুখানি ইন্ট্রোডিউসও করে দেবো। ধরে নিচ্ছি এপসাইলন বাই কেটি ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এপসাইলন ইকুয়াল টু কেটি ইন্টু এক্স স্কোয়ার, ডি এপসাইলনটা হচ্ছে 2 কেটি এক্স ইন্টু ডিএক্স, ডি এপসাইলনটা। এটা সেগুলো যা বসানোর আমি বসাবো। আর একটা জিনিস দেখো, এখানে লিমিটটা তো বসাতে হবে যখন সাবস্টিটিউশনটাকে করব। যখন এপসাইলন প্রাইম তখন এক্সটা কত, এখান থেকে দেখলে রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি। আর যখন এপসাইলনটা টেন্ডস টু ইনফিনিটি তখন এক্সটা তোমার টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এই সাবস্টিটিউশনটাকে করলে এখন এফ এপসাইলন প্রাইমটা তাহলে কি হবে, 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি আচ্ছা ইনফিনিটি। আচ্ছা, রুট ওভার অফ এপসাইলনের জায়গায় এখান থেকে বসাবে কি, রুট ওভার অফ কেটি ইন্টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এটা এক্স স্কোয়ার হয়ে গেল। আর এখানে এখানে এক্স এর উপরে কিন্তু রুটটা নেই, মানে কেটি পর্যন্ত তোমার রুটটা আছে, মানে এটা এটা এপসাইলন তো কেটি ইন্টু এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এপসাইলনটা কত, রুট ওভার অফ কেটি ইন্টু এক্স। আচ্ছা, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ এপসাইলন বাই কেটিকে আমি এক্স স্কোয়ার ধরে নিয়েছি। আর ডি এপসাইলনটা কত হচ্ছে না 2 কেটি এক্স ডিএক্স। আচ্ছা দেখো, রুট ওভার অফ কেটি আর কেটি মিলে কেটি টু দি পাওয়ার 3/2, এখানে কেটি টু দি পাওয়ার 3/2 তোমার কেটে চলে গেল। আচ্ছা, এখানে তোমার একটা
টু আছে, নিচে একটা রুট পাই আছে, কারণ এখানে টু, এখানে রুট পাই আছে নিচে। আচ্ছা, এবারে কেটে ফেটে করে কেটে চলে যাচ্ছে। এবারে ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি থেকে ইনফিনিটি, পড়ে থাকছে তোমার 2x টি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। 2x না 2x স্কোয়ার ছিল না তোমার, এখানে তো x আছে একটা, এখানে একটা x আছে, 2x স্কোয়ার আছে, মানে এইখানে একটা x, এখানে একটা x, আর 2x স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে কি করছি দেখো, এই যে পার্টটাকে আমি এইরকম ভাবে লিখছি, মাইনাস 2/√পাই ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি থেকে ইনফিনিটি x ইন্টু ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা তুমি লিখতে পারো। কেন লিখতে পারছো দেখো, খেয়াল করো, দেখো ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার মানেটা কত? ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই পার্টটা ডেরিভেটিভ করলে মাইনাস 2x, এটা। তাহলে এবারে যা আছে দেখো তোমার, এই যে এখানে যখন এক্স ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে করছো, সেটা বেসিক্যালি কি মাইনাস 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা, তাই তো? তাহলে দেখো, এই যে এখানে দেখো 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এখানে ডিএক্সটা লেখা হয়নি। দেখো মাইনাস 2x, মানে এমনি এখানে কি আছে 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এইটা, আর যখন তুমি এক্স ইন্টু ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার করছো, দুটো সমান, একটা মাইনাস সাইন আছে, তাহলে এখানে মাইনাস একটা করে দাও, 2/√5 ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি টু ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা। আচ্ছা, এবারে এই যে পার্টটাকে তোমাকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে বাই পার্টস। আচ্ছা, সেটাকে করার জন্য আমি একটা ফর্মুলাটাকে বলে দিই। ধর ইন্টিগ্রাল যদি ইউভি ডিএক্স হতো, কি করতো তুমি? লিমিটটা এ থেকে বি, তাহলে কি করতে হবে, প্রথমটা কিন্তু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করে তোমাকে লিমিটটা ফাইনালি বসাতে হবে এ থেকে বি, মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, এটা হলো পুরোটার আবার ইন্টিগ্রেশন, ফাইনালি তুমি লিমিটটা বসাবে এ থেকে বি। এটা হচ্ছে তোমার, এমনি ইনডেফিনাইট ইন্টিগ্রেশন হলে তুমি তো জানো ইন্টিগ্রাল ইউভি ডিএক্স হচ্ছে ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স মাইনাস ডিউ ডিএক্স ইন্টিগ্রাল ভি ডিএক্স, পুরোটা আবার ইন্টিগ্রাল। আর এক্ষেত্রে যেহেতু তোমার ফাইনাইট ইন্টিগ্রেশনটা আছে, তাহলে এ বি লিমিটটাকে কিন্তু প্রপারলি তোমাকে বসাতে হবে। এখানে কিন্তু কখন এই ভেতরে এ বি লিমিট বা এখানে ভেতরে ইন্টিগ্রেশন এ বি লিমিট বসালে চলবে না। ভেতরে লিমিট বসালে তো তোমার অটোমেটিক একটা নাম্বার পেয়ে যাবে, এখানে ভেতরে লিমিট বসালে নাম্বার পেয়ে, তা তো হবে না। এখানে তো ইন্টিগ্রাল ভিডিএক্স থেকে একটা এক্সপ্রেশন পাওয়া যাবে, সেটার সঙ্গে ডিউ দিয়ে গুণ করে পুরোটাকে ইন্টিগ্রেট করে তারপর তোমাকে ভ্যালুটাকে দেখতে হবে, এটা। তাহলে এবার আমাদের কি আছে, আমাদের এফ এপসাইলন প্রাইম, যেটা আমাদের কি এখানে আছে, দেখো আমাদের যেটা আছে মাইনাস 2/√পাই ইন্টিগ্রাল, মানে 2/√পাই ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি থেকে ইনফিনিটি এক্স ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি দেখো এখানে তুমি এর সাথে কম্পেয়ার করলে, এখানে যেমন ডিএক্স আছে, এখানে তার বদলে কি আছে ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তার মানে এখানে যেটা এক্স, এখানে কিন্তু এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এবার এখানে যেটা ইউ, এখানে সেটা হচ্ছে তোমার এক্স, আর এখানে যেটা ভি, এখানে সেটা হচ্ছে 1। কারণ এখানে তো দেখো, এখানে ইউ ভি ডিএক্স আছে, এখানে ডি এক্স এর বদলে ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে। তার মানে এই যে ফর্মুলাটা লিখেছি, সেখানে যেটা এক্স, এই এক্সপ্রেশনে সেটাই কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে একটা ইউ, তাহলে এখানে তো দুটো ফাংশন নেই, মাত্র একটা ফাংশন আছে, এক্স আছে। যখন একটা ফাংশন থাকবে তখন তোমার কি করতে হয়, আর একটাকে তোমাকে জাস্ট 1 ধরে নিতে হয়, ঠিক আছে? তো সেই মতো করে করবো। তাহলে দেখো মাইনাস 2/√পাইটা যেমন আছে রইল। আজ এবারে প্রথমটা, মানে এই যে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, মানে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, এই যে প্রথমটা ইন্টিগ্রেশন ভি দিয়ে, ভি এর জায়গায় 1 তুমি বসাচ্ছ,
আর ডিএক্স মানে হচ্ছে ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে করলে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। এইটা পুরোটা লিমিট বসবে রুট ওভার এপসাইলন প্রাইম বাই কেটি থেকে তোমার ইনফিনিটি। এটা হলো মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, এক্স কে ডেরিভেটিভ করতে হবে, ডি এক্স বাই কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো? দেখো ডি ইউ কে, ইউ এখানে হচ্ছে তোমার এক্স, এক্স কে ডেরিভেটিভ করবো কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে, এক্স মানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইটা ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্রথমটা ডেরিভেটিভ হলো। আচ্ছা সেকেন্ড পার্টটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি থেকে তো 1, তার ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। করে পুরোটা ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশন, হ্যাঁ, তার লিমিটটা আছে কত? তার লিমিটটা হচ্ছে রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি থেকে ইনফিনিটি, এটা করে পুরোটার আবার ইন্টিগ্রেশন হয়ে গেল ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে এখানে যেমন শেষে ডিএক্স আছে, ঠিক একই রকম ভাবে এখানে ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে খেয়াল করো যে এইখানে যখন তুমি ইনফিনিটি বসাচ্ছ, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যেহেতু 0 হয়ে যাচ্ছে, ওটা বাদ চলে গেল, তাহলে পড়ে রইল 2 বাই রুট পাই মাইনাস এটা বসালে রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস বসিয়ে দিলে হচ্ছে এপসাইলন প্রাইম বাই কেটি, এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি এইটা লিমিটটা বসাচ্ছি আর কি, যে এটা হচ্ছে তোমার রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি, আর এখানে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি যখন বসাবে সেটা তোমার 0 দিয়ে দেবে, মাইনাস এটাকে যা বসাতে হবে, বসালে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা হয়ে গেল। আর কি পড়ে রইল? প্লাস 2 বাই রুট পাই ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, এটা কত হচ্ছে? দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা 0 থেকে ইনফিনিটি না, সরি, এটা হচ্ছে তোমার রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি থেকে তোমার ইনফিনিটি। আচ্ছা তাহলে প্রথম পার্টটা যেমন আছে আছে রুট ওভার অফ 2 পাই ইন্টিগ্রাল, সরি, 2 বাই রুট পাই রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি হলো এটা, প্লাস এইটাকে বলা হয় কমপ্লিমেন্টারি এরর ফাংশন বা কোএরর ফাংশন অফ রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি। এইটা হচ্ছে তোমার অ্যান্সার বেরোচ্ছে fractional molecule having kinetic energy greater equal to the epsilon prime। দেখো এই লাস্টের যে টার্মটা, মানে এই যে 2 বাই রুট পাই ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এটা সিম্বলিক্যালি কোএরর ফাংশন অফ রুট ওভার অফ এপসাইলন বাই কেটি, এটা লিখলাম। তাহলে এইটা বাদ দিয়ে, মানে এই যে লাস্ট লাইনটা বাদ দিয়ে বাকি যে অঙ্কটাকে করা হয়েছে, সেই বাকি অঙ্কটার মধ্যে কারো কিছু অসুবিধা আছে কিনা আমায় বলো। এই অঙ্কটা হচ্ছে মানে এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্ক। তাহলে জাস্ট অঙ্কটা যে করা হয়েছে, মানে বেসিক্যালি পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়েছে, মানে পার্শিয়াল ডেরিভেটিভ মানে সরি ডেরিভেটিভ তোমার মানে মানে সরি ইন্টিগ্রেশন, মানে মানে দুটো ফাংশন যদি থাকে তার ইন্টিগ্রেশনের ফর্মুলা আমাদের জানা আছে আর কি, সেই ফর্মুলাটাকে আমি আমার পার্টিকুলার কেসে ইমপ্লিমেন্ট করছি, সেই ইমপ্লিমেন্টটা প্রপারলি করেছে, করে হচ্ছে এই আমার অ্যান্সার বেরিয়েছে। লাস্টের লাইনে যেখানে কোএরর ফাংশন বলা আছে, এই লাইনটা তুমি বুঝতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি এরর ফাংশন কোএরর ফাংশন বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি, ঠিক আছে? দেখো এই যা যা যে অঙ্কটাকে করা হয়েছে সেই অঙ্কটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আমায় বলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে এইখানে একটা স্পেশাল কেস বলে দিই, যদি এমন হতো যে ইফ এপসাইলন প্রাইমটা মাঝ মাঝ গ্রেটার দ্যান কেটি, দেন যেটা হয় এই যে কোএরর ফাংশন আর রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি এইটা টেন্ডস টু 0 হয়ে যায়, দেন তুমি এফ এপসাইলন প্রাইম দেন এফ এপসাইলন প্রাইম, যেটা বেসিক্যালি এন অফ এপসাইলন প্রাইম বাই এন, এটা কি হচ্ছে এখানে হচ্ছে তোমার এই কোএরর ফাংশন পার্টটা তখন 0 হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে তোমার 2 বাই রুট পাই রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি কেটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি। অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেম করার সময় দেখবে এমন সিচুয়েশনটা বলা থাকবে যাতে করে
এপসাইলন প্রাইমটা মাঝ গ্রেটার দেন কেটি হয়ে যায়, তাহলে ওই পার্টটা বাদ চলে যাবে, বাদ চলে গেলে তোমার অ্যান্সারটা বেরোবে এই যেটা ফাইনালি লেখা হচ্ছে সেটা। তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। একটা স্পেশাল কেসে যখন এপসাইলন প্রাইমটা মাঝ গ্রেটার দেন কেটি, তখন হচ্ছে এই হচ্ছে তোমার। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস দেখো, কিছু ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে তোমাকে তৈরি করে নিতে হবে। দেখো এই যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, হ্যাঁ ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই ভ্যালুটা আমি বের করতে চাইছি। আচ্ছা এটা কিন্তু 0 থেকে ইনফিনিটি গামা ফাংশন দিয়ে করতে পারবো। আমি বললাম যে লেট এক্স স্কোয়ারটা তোমার জেড, তা 2x ডিএক্সটা কত হচ্ছে না ডিজেড, ডিএক্সটা কি লিখবো ডিজেড বাই 2x, অর্থাৎ ডিজেড বাই 2 ইন্টু এক্স এর জায়গায় কি বসাচ্ছি না রুট ওভার অফ জেড বসাচ্ছি, ঠিক আছে। আর এক্স যখন ইনফিনিটি তো সরি এক্স যখন 0 তো জেডও 0, এক্স যখন ইনফিনিটি তো জেডও ইনফিনিটি। এক্স যখন 0 তো জেডও হচ্ছে 0, এই যখন ইনফিনিটি জেডও তখন ইনফিনিটি। কি দাঁড়াচ্ছে তাহলে, এটা ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি হলো, ই টু দি পাওয়ার মাইনাস জেড হলো, ই টু দি পাওয়ার মাইনাস জেড হলো, আর ডিএক্স এর জায়গায় তুমি বসাও ধরো এই জেড টু দি পাওয়ার মাইনাস অফ ডিজেড বাই হচ্ছে তোমার 2, এটা হাফ হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড হলো, তো কত হলো হাফ, এইটা হচ্ছে তোমার গামা হাফ হলো, গামা হাফের ভ্যালু √5, অর্থাৎ উত্তরটা হচ্ছে তোমার √5/2 হলো। তাহলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইন্টিগ্রেট করলে √5/2 হয়। তুমি এখান থেকে তাহলে লিখতে পারো যে 2/√5 ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1। এটা তার মানে তুমি যদি ছবি আঁকো একটা, ধরো এই অ্যাক্সিস বরাবর 2/√5 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লট করছো ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর যদি এক্স প্লট করো, হ্যাঁ এইটা 2/, মানে দেখো 2/√5 কনস্ট্যান্ট, বা তুমি ভেতরে ঢুকিয়ে দিতে পারো আর এটা। আর এইটার ছবির নেচারটা দেখতে হবে এরকম দেখতে হবে, এটা বলছে মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ছবি, গাউসিয়ানের ছবি, শুধু বাঁ দিকটা নেই ডান দিকটা আছে আর কি। তাহলে এই যে যেটা বলা হচ্ছে 2/√5 ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই যে টোটাল এরিয়াটা কিন্তু বেসিক্যালি 1, টোটাল এরিয়াটা 1, এই যে 2/√5 ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই যে এটা তো পুরো এরিয়াটা তোমার 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবারে ধরো তোমাকে যদি এরকম প্রশ্নটা করা হয় যে তুমি লেটসে এই একটা ভ্যালু বললে জেড, তুমি এর বাঁ দিকে এরিয়াটা ধরো আমি বের করতে চাইছি, এখানে এর একটা মিসলিডিং হয়ে যাবে, আর টোটাল এরিয়াটা 1 আর কি, টোটাল এরিয়াটা হচ্ছে 1। আর এবারে আমি তার বদলে তোমাকে বললাম 0 থেকে জেড পর্যন্ত করতে, অর্থাৎ আমি 2/√5 ইন্টিগ্রাল 0 থেকে ধরো তোমার জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা কত আমি দেখতে চাইছি, মানে আমি জাস্ট 0 থেকে জেড পর্যন্ত দেখছি, ঠিক আছে। ইন্টিগ্রাল 2/√5 ইন্টিগ্রাল 0 থেকে জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটাকে বলা হচ্ছে তোমার ইআরএফ আর জেড, অর্থাৎ এইটা হচ্ছে তোমার এরার ফাংশন। তার মানে এরার ফাংশনটা বেসিক্যালি সিম্বলিক, মানে এরার ফাংশন একটা সিম্বল যার অ্যাকচুয়ালি মানে হচ্ছে 2/√5 ইন্টিগ্রাল 0 থেকে জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা এবারে কিন্তু পরের পার্টটাকে করো তুমি, ধরো এই পার্টটা, তাহলে এই যে পার্টটা হলো এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এরার ফাংশন অফ জেড। আচ্ছা আর যে পার্টটা পড়ে রইলো সেটাই হচ্ছে
কোয়ার্টার ফাংশন অফ জেড। তাহলে কোয়ার্টার ফাংশন অফ জেডটা কত হবে? আর 2/√5 ইন্টিগ্রাল জেড টু ইনফিনিটি e to the power minus x স্কয়ার dx, এইটা হচ্ছে কোয়ার্টার ফাংশন অফ জেড, একে বলা হয় কোয়ার্টার ফাংশন আর কমপ্লিমেন্টারি এরর ফাংশন। ঠিক আছে, তো দেখো তোমার এই যদি 2/√5 ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি e to the power minus x স্কয়ার dx করো তো সেটা 1 হচ্ছে। আর যদি তুমি 0 থেকে ইনফিনিটি না করে 0 থেকে জেড করো তাহলে সেটা হচ্ছে এরর ফাংশন, আর জেড থেকে পরের ফাংশনটা হচ্ছে কোয়ার্টার ফাংশন। দেখো ক্লিয়ারলি এটা তুমি দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি এরর ফাংশন অফ জেড প্লাস কোয়ার্টার ফাংশন অফ জেড এই দুটো যোগফল কিন্তু 1 হয়ে যাচ্ছে। এই দুটোকে যোগ করলে কি হবে, লিমিটটা 0 থেকে ইনফিনিটি হয়ে যাবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমার 1 হয়ে যাবে। আর এটা খেয়াল করে দেখো যে যখন তোমার x ইকুয়াল টু x টা যখন 0, ধরো যখন তোমার x টা না সরি জেডটা when ধরো জেডটা যদি তোমার 0 হয়ে যায়, জেডটা কিন্তু 0 হয়ে যায়, অর্থাৎ জেডটা 0 মানে কি, তাহলে সকল এই 0 থেকে জেড পর্যন্ত যখন ইন্টিগ্রেট করবো সেটা বেশ একটা 0 অ্যান্সার দেবে। তখন তোমার এরর ফাংশন অফ জিরোটা এইটা তোমার বক্স না করে এমনি করে দিই। ধরো এরর ফাংশন অফ জিরো যদি তোমাকে ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ মানেটা কি, মানেটা হচ্ছে যে 0 থেকে তুমি জেডটা 0 ধরো, 0 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেট করলে কি হবে, এটা তোমার 0 হয়ে যাবে। আর এরর ফাংশন অফ ইনফিনিটি হচ্ছে এবার এরর ফাংশন অফ ইনফিনিটি মানে কি, দেখো বেসিক্যালি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট হয়ে গেল, সেটা তোমার বেসিক্যালি 1 দেবে, তাই এটা 0 দেবে, এটা 1 দেবে। তাহলে কোয়ার্টার ফাংশনটা কি হবে, তাহলে কোয়ার্টার ফাংশন অফ 0, যেহেতু কোয়ার্টার ফাংশনটা হচ্ছে 1 মাইনাস এরর ফাংশন, তাহলে এটা তখন 1 হয়ে যাবে। আর কোয়ার্টার ফাংশন অফ ইনফিনিটি হচ্ছে তোমার বেসিক্যালি 0 হয়ে যাবে, যেটা আমি আগে ব্যবহার করি। তো দেখো এই এরর ফাংশন আর মানে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমি বেসিক্যালি যেটা করলাম সেটা হচ্ছে এরর ফাংশন অ্যান্ড কোয়ার্টার ফাংশন। এটা এই পার্টিকুলার প্রবলেম যেটা জাস্ট 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন নয়, একটা ফাইনাইট ভ্যালু থেকে 0, ফাইনাইট ভ্যালু থেকে ইনফিনিটি বা 0 থেকে একটা ফাইনাইট ভ্যালু পর্যন্ত যখন তুমি করছো, হ্যাঁ, তখন তোমার এই টাইপের মানে এরর ফাংশন বা কোয়ার্টার ফাংশনটাকে ব্যবহার করতে হবে। তাহলে এরর বা কোয়ার্টার ফাংশন বলতে কি বুঝছি, এবং তার এরর ফাংশন অফ 0 হচ্ছে, এরর ফাংশন অফ কোয়ার্টার ফাংশন অফ 1 হচ্ছে, আর এরর ফাংশন অফ ইনফিনিটি 1 হচ্ছে, আর কোয়ার্টার ফাংশন অফ ইনফিনিটি সেটা বেসিক্যালি 0 হচ্ছে। এই জিনিসগুলো তো বুঝতে পারা যাচ্ছে তো, এই ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা হলো এটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ ঠিক স্যার। আছে, এটা তো হ্যাঁ, ভালো। আচ্ছা দেখো তাহলে এবার, তাহলে এই যে 3 ডাইমেনশনে মূলত যে যে জিনিসগুলো আমরা ফোকাস করলাম, এই 1 ডাইমেনশন এবং 2 ডাইমেনশনে এক্স্যাক্টলি এই জিনিসগুলোই তোমাকে করতে হবে। তার মানে ম্যাক্সওয়েলস কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা 3 ডাইমেনশনে যে যে পয়েন্টগুলো আমি অ্যাকচুয়ালি কভার করলাম 1 ডাইমেনশন এবং 2 ডাইমেনশনে, সেই জিনিসগুলোই তোমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে। আচ্ছা ধরো আমি 2 ডাইমেনশনাল সিচুয়েশনটাকে বলছি, আমি কিছুটা হিন্টস দিয়ে দেবো, বাকিটা তোমাকে নিজেকে করতে হবে। তাহলে ম্যাক্সওয়েলস কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ইন 2 ডাইমেনশন। দেখো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা দিয়ে স্টার্ট করতে হবে। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন
2d, dc dc তে কত mc by kt e to the power minus mc square by 2kt into dc, ঠিক আছে? তো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 2d তে যখন তুমি করছো সেটা হচ্ছে তোমার mc by kt e to the power minus mc square by 2kt into dc। আচ্ছা, এবারে এপসাইলনটা যদি তুমি হাফ mc স্কয়ার বসিয়ে দাও, ডি এপসাইলনটা mc dc ছিল, তাহলে ডিসিটা হয়ে যাচ্ছে ডি এপসাইলন বাই mc, ডি এপসাইলন বাই m, সি এর জায়গায় কত বসাবো, সি এর জায়গায় এখান থেকে 2 এপসাইলন বাই m হলো, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে ডি এপসাইলন বাই রুট ওভার অফ টুয়াইস m এপসাইলন, এটা ঠিক আছে। এবারে তুমি যদি এটাকে বসাও তাহলে কি হবে, m বাই কেটি, সিটা হচ্ছে রুট ওভার অফ 2 এপসাইলন বাই m, এই যে সি মানে এখান থেকে দেখো সি স্কয়ারটা 2 এপসাইলন বাই m, এখানে সি যেহেতু আছে রুট ওভার অফ 2 এপসাইলন বাই m। আচ্ছা, এটা তো দরকার ছিল না, সরি, দাঁড়াও এক সেকেন্ড, দেখো একবারে এইটাকে বসিয়ে দাও, সি ডিসিটা একসাথে বসিয়ে দাও, সি ডিসি কত হবে, ডি এপসাইলন বাই m হয়ে যাবে। ডি এপসাইলন বাই m হলো, আর এইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন হলো এইটা, তাহলে এটা কত হচ্ছে দেখো, তাহলে এম এম কেটে গেল, তাহলে 1 বাই কেটি হলো ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডি এপসাইলন হলো, এইটা হচ্ছে তোমার পি এপসাইলন ডি এপসাইলন বা ডি এপসাইলন ডি এপসাইলন। তাহলে দেখো কত সিম্পল এক্সপ্রেশন, 2 ডাইমেনশনে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা হচ্ছে ভীষণ সিম্পল। এখানে পি এপসাইলন ডি এপসাইলন হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকিউলস having কাইনেটিক এনার্জি উইদিন দ্য রেঞ্জ এপসাইলন এপসাইলন প্লাস ডি এপসাইলন। এইটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি distribution formula in 2 dimension. P epsilon d epsilon equal to 1 over kt e to the power minus epsilon by kt, ঠিক আছে? আর এবারে তুমি যদি প্রথমে ছবি আঁকো, আমি জাস্ট তোমাকে সিম্পল দেখাচ্ছি, দেখো এটাতে কিছুই না, এটাতে এক্সপোনেনশিয়ালিটির দিকে করার ছবি, পি এপসাইলন ভার্সেস যখন এপসাইলন প্লট করছো দেখো এটা জাস্ট মানে এক্সপোনেনশিয়াল দিকে করার ছবি, এটা হয়ে গেল। যখন এপসাইলনটা 0 তার ইন্টারসেপ্টটা হচ্ছে বেসিক্যালি 1 বাই কেটি, এটা হচ্ছে যখন কখন না টিটাকে ফিক্স রেখে চলে। আর কেউ যদি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দেখতো, এপসাইলন ভার্সেস এপসাইলনের ছবি আঁকছে 2D তে, দুটো ডিফারেন্ট টেম্পারেচার, এটা যদি T1 টেম্পারেচার হয়, এটা T2 টেম্পারেচার, যেখানে T2টা গ্রেটার দ্যান T1। কেন দেখো, প্রথম কথা এরিয়া আন্ডার দ্য কার্ভ তো সমান হতে হবে, সেটা 1। এবারে ইন্টারসেপ্টটা তো 1 বাই কেটি, তার টেম্পারেচার বাড়ালে কি হবে, ইন্টারসেপ্টটা কমে যাবে। তাহলে দুটো ডিফারেন্ট টেম্পারেচার যদি 2 ডাইমেনশনাল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনের ছবিটা এরকম দেখতে হবে। আচ্ছা, এখানে এটা ম্যাক্সিমাম দিয়ে যাচ্ছে না বলে দেয়ার ইজ নো মোস্ট প্রবাবল এনার্জি, এখানে কোনো মোস্ট প্রবাবল এনার্জি থাকবে না, তার কারণটা হচ্ছে ওটা কোনো ম্যাক্সিমাম দিয়ে যাচ্ছেই না, ঠিক আছে? আচ্ছা, আর কি, আচ্ছা এবারে দেখো তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করতে চাও, ইন্টিগ্রাল এপসাইলন পি এপসাইলন ডি এপসাইলন 0 থেকে ইনফিনিটি তুমি ইন্টিগ্রেট করে দেবে, তাহলে এখানে করলে 1 বাই কেটিটাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ডি এপসাইলন। এইটা একদম প্রথমেই সরাসরি মানে তুমি এটা গামা ফাংশন দিয়েও করতে পারো, আবার সরাসরি ইন্টিগ্রেশনটা এই পার্টিকুলার ফর্মুলাটা এই পার্টিকুলার কেসটা তুমি করতে পারবে, মানে এই যে ইন্টিগ্রেশনটা এটা গামা ফাংশন দিয়ে তুমি করতে পারো, আর এমনি এমনিও করতে পারো। আচ্ছা, আমি যদি এমনি এমনি করে তোমায় দেখাই, 1 বাই কেটি যেমন আছে রইলো, প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি বাই মাইনাস 1 বাই কেটি
এইটা, তার লিমিটটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি, মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, আর এই পার্টটা করলে হচ্ছে -1/kt করে পুরোটা ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি অবধি। মানে এটা তুমি জাস্ট গামা ফাংশন দিয়েও করতে পারো, এমনিও করতে পারো। তাহলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন করলে কত হবে? e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, আর নিচে হচ্ছে -1/kt। আর এখানে হচ্ছে তুমি প্রথমটা ডেরিভেটিভ সেটা 1 দিল, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি বাই মাইনাস কেটি করে আবার পুরোটা তোমাকে একবার ইন্টিগ্রেশন করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে 1/kt -1/kt -1/kt সব কেটে কুটে গেল। তাহলে প্রথম পার্টটাকে লিমিট বসিয়ে দিলে প্রথমটা হচ্ছে তোমার ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি করলে তোমার 0 হয়ে যাবে। তার মানে তোমার বসাতে পারলে 0টা তাহলে পুরোটাই তোমার বেসিক্যালি এখানে 0 হয়ে যাচ্ছে, কারণ এটা এপসাইলন ছিল, 0 হয়ে গেল। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হলো, এই পার্টটা আবার ইন্টিগ্রেশন করলে -1 মানে e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি বাই হচ্ছে -1/kt, এর লিমিটটা বসাতে হবে তোমাকে 0 থেকে ইনফিনিটি অবধি। আচ্ছা, ইনফিনিটি বসালে একটা 0 দিয়ে দিচ্ছে, তাহলে এপসাইলনটা করে তুমি কষো, কি দাঁড়াচ্ছে এই কেটি শুধু উপরে চলে গেল, করে জাস্ট হয়ে গেল কত, আবার এনার্জিটা কেটি হয়ে গেল। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন 3 ডাইমেনশনে সেটা হচ্ছে কেটি। আচ্ছা, এবার একটা হোমওয়ার্ক দিলাম, ফাইন্ড এপসাইলন স্কয়ারের অ্যাভারেজ ইন 2 ডাইমেনশন। এটা তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি। মানে তুমি জাস্ট যেভাবে করলে এপসাইলনটাকে সেই রকম ভাবেই এটা এপসাইলন স্কয়ার লিখবে, লিখে তুমি গামা ফাংশন দিয়ে না ইন্টিগ্রেট করে করার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে ধরো fraction of molecules having kinetic energy within the range having kinetic energy greater or equal to epsilon prime, having kinetic energy, fraction of molecules having kinetic energy greater or equal to epsilon prime। ধরো কি হবে? খুব সহজ ব্যাপার, তোমার f epsilon prime যেটা বেসিক্যালি n epsilon prime by n, এটা হচ্ছে ইন্টিগ্রাল e epsilon d epsilon, যেখানে epsilon prime থেকে ইনফিনিটি পর্যন্ত তোমার যেতে হবে। তাহলে এটা কত হচ্ছে না 1/kt আছে যেমন থাক, ইন্টিগ্রাল epsilon prime থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি d epsilon। দেখো এখানে কোনো গামা ফাংশন কিচ্ছু করার দরকার নেই, 1/kt, এটা e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি বাই -1/kt, লিমিট হচ্ছে তোমার এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা এটা তাহলে এইটা যদি তুমি কষো তাহলে দেখো এই -1/kt আর এখানে 1/kt কেটে চলে যাবে, মাইনাসটা আছে, ইনফিনিটি বসালে 0 হয়ে যাচ্ছে, তারপর পরে থাকতে পারে e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি, শুধু এইটুকু থেকে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি। দেখো খুব সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? দেখো খুব সিম্পল ক্যালকুলেশন, ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, তুমি ক্যালকুলেট করতে ভীষণ একটা সিম্পল এক্সপ্রেশন পেয়ে গেলে e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই। এটা কোনো এরার ফাংশন, কোএরার ফাংশন কিচ্ছু তোমার ব্যবহার করার দরকার পড়ছে না, যেহেতু তোমার ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ইন 3 ডাইমেনশন, এটা খুব সিম্পল এক্সপ্রেশন। হ্যাঁ, 1/kt e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, তাহলে সেই ইন্টিগ্রেশন তুমি ইজিলি করতে পারলে ওর e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি। তাহলে বুঝতে পারলে ম্যাক্সওয়েল স্পিড কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন 2 ডাইমেনশনে যদি হতো, সেখান থেকে যে ফিচার গুলো বের করতে হবে সেগুলো নিশ্চয়ই বুঝে গেলে। বুঝছে? কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তুমি যদি 1 ডাইমেনশনটা দেখো, ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ইন 1 ডাইমেনশন। আচ্ছা, এক্ষেত্রে একটা শুধু তোমার একটু অসুবিধা হতে পারে, সেটা আমি এখানে বলে নিই। সেটা হচ্ছে দেখো এমনি ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা কি ছিল, ডিউটা তোমার m/2πkt টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস mu স্কয়ার বাই 2kt ডিউ, এটা ছিল তো। মানে 1 ডাইমেনশনে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, সেটা হচ্ছে এরকম দেখতে ছিল, 1 ডাইমেনশনে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন এরকম দেখতে।
এবারে তুমি এপসাইলনটা লিখছো কত, হাফ এম ইউ স্কোয়ার, এইটা। তাহলে ডি এপসাইলনটা কত হচ্ছে না এম ইউ ডিউ। এখান থেকে দেখো ডি ইউটা যখন তুমি লিখছো ডি এপসাইলন বাই এম ইন্টু ইউ, অর্থাৎ ডি এপসাইলন বাই এম, ইউ এর জায়গায় হচ্ছে রুট ওভার অফ 2 এপসাইলন বাই এম, অর্থাৎ ডি এপসাইলন বাই রুট ওভার অফ টোয়াইস এম এপসাইলন, এটা করানো হলো। ডি ইউটা এখানে বসিয়ে দাও, তাহলে কি হবে না পি এপসাইলন, ডি এপসাইলনটা হয়ে যাচ্ছে এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি। আর ডিউ এর জায়গা তুমি বসাচ্ছ কিরকম ভাবে, ডিউ এর জায়গায় বসাচ্ছ ডি এপসাইলন বাই রুট ওভার অফ টোয়াইস এপসাইলন। এটা কি দাঁড়াচ্ছে, এটা দেখো এখানে তুমি যখন এটাকে করছো এম টু দি পাওয়ার হাফ, এখানে রুট এম তোমার কেটে চলে গেল, এখানে একটা হাফ থেকে যাবে তোমার, এখানে রুট টু, এখানে হচ্ছে রুট ওভার হাফ, এটা। আচ্ছা, ও একটা জিনিস বলা হয়নি, হ্যাঁ এবারে দেখো এইখানে একটা মজার আছে যে এই যেটা 2D বা 3Dর ক্ষেত্রে যে সিচুয়েশনটা ছিল না, এইখানে কিন্তু সেই সিচুয়েশনটা থাকবে। দেখো তুমি যখন এই এখানে এপসাইলন ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার বলছো, এখন কিন্তু ইউটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এর আগে যখন স্পিড ডিস্ট্রিবিউশন বলছিলাম এপসাইলন ইকুয়াল টু হাফ এম সি স্কোয়ার, সেখানে ওটা সবসময় পজিটিভ ছিল। কিন্তু এখন দেখো যখন তুমি এই এখানে এই যে মানে ডি ইউটা হচ্ছে ডি এপসাইলন বাই এম ইন্টু ইউ বললে, ডি এপসাইলন বাই এম ইউ এর জায়গায় কিন্তু আর শুধুমাত্র 2 এপসাইলন বাই এম লেখা ঠিক নয়, কারণ ইউ যদি পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, এখানে একটু প্লাস মাইনাস লেখা উচিত, এখানেও ঠিক একই রকম ভাবে কিন্তু প্লাস মাইনাস লেখা উচিত। কারণ দেখো মানে আগে তুমি যখন স্কোয়ার রুট করছিলে জিনিসটা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি, তাহলে তার নেগেটিভের জাস্ট মানে নেই, সেখানে আমি প্লাস মাইনাসটাকে দিইনি, কিন্তু এখন তোমাকে প্লাস মাইনাসটা দিতে হবে। আর এবার এই প্লাস মাইনাসটা কি হবে না, প্লাস মাইনাসটা আলটিমেটলি তুমি যখন ইন্টিগ্রেট করছো তখন এটা অ্যাকচুয়ালি 2 টাইমস হয়ে যাবে। তাই 2 টাইমস m ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ডি এপসাইলন বাই রুট ওভার অফ টুয়াইস m এপসাইলন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইউ পজিটিভ হলো যে কন্ট্রিবিউশনটা পাবে তুমি এনার্জিতে, ইউ নেগেটিভ হলেও একই কন্ট্রিবিউশনটা পাবে। দুটো সম্মিলিত কন্ট্রিবিউশনটা হচ্ছে তোমার 2 টাইমস হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু এক্সট্রা একটা 2 তোমাকে গুণ করতে হবে। তাহলে দেখো এই যে রুট টু আর 2 কেটে চলে গেল, এম তোমার কেটে চলে গেল, এটা পড়ে থাকছে হচ্ছে তোমার 1 বাই পাই কেটি, 1 বাই পাই কেটি টু দি পাওয়ার হাফ, এইটা একটা পড়ে আছে। আর কি পড়ে আছে না নিচে একটা রুট ওভার অফ এপসাইলন আছে, অর্থাৎ এপসাইলন টু দি পাওয়ার মাইনাস হাফ আছে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি আছে। এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা ইন ওয়ান ডাইমেনশন। এখানে কিন্তু 2 গুণটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে যখন তুমি ছবি আঁকবে, ছবিটার মজাটা দেখো যে এপসাইলনটা মানে এই যে এপসাইলন টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি 1 বাই রুট ওভার অফ এপসাইলন। তাহলে এপসাইলন যখন তোমার টেন্স টু 0 হয়ে যাবে, তখন কিন্তু এই এপসাইলন টু দি পাওয়ার মাইনাস হাফ অর্থাৎ 1 বাই রুট ওভার অফ এপসাইলন সেটা কিন্তু ইনফিনিটি হয়ে যেতে চায়। আবার এপসাইলন যখন টেন্স টু ইনফিনিটি তখন জিনিসটা 0 হয়ে যেতে চায়। তার মানে এইটা এই দিকে ইনফিনিটি হয়ে যেতে চায়, আবার এই দিকে তোমার জিনিসটা 0 হয়ে যেতে চায়। ছবির নেচারটা বেসিক্যালি তোমার এরকম হবে, ঠিক আছে। এটা কখন, যখন টিটা তুমি ফিক্স করে রাখবে, একটা ফাইনাইট টেম্পারেচারে তোমার ছবিটা এরকম দেখতে, যখন ফিক্সড হয়ে যাবে। আর যদি দুটো টেম্পারেচারের ছবিটা তুমি আঁকতে তুমি পি এপসাইলন ভার্সেস এপসাইলন যখন প্লট করছো দুটো আলাদা ছবিতে, তোমার ধরো যদি এইরকম করে আঁকো, যখন টেম্পারেচার এটা টেম্পারেচার যদি এটা হয় T2 হয়, তাহলে T2 টা গ্রেটার দ্যান T1 হলে এই ছবি মানে হায়ার এনার্জিতে যখন টেম্পারেচার বাড়াচ্ছ, হায়ার এনার্জিতে মলিকুল থাকার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, মানে লোয়ার এনার্জিতে মলিকুল থাকার সম্ভাবনা কিন্তু অটোমেটিক্যালি তোমার কমে যাবে।
তাহলে এই হচ্ছে ছবিটা, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে এটা। আচ্ছা, এবার আমি হোমওয়ার্ক দিচ্ছি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন ওয়ান ডাইমেনশন তুমি বের করবে, এপসাইলন স্কোয়ার অ্যাভারেজ বের করবে তুমি ওয়ান ডাইমেনশনে, সেখান থেকে সিগমা ই যেটা ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ তার স্কোয়ার রুটটা বের করবে, এটা হোমওয়ার্ক দেওয়া হলো। আচ্ছা, এইটা বের করবে ফ্র্যাকশন অফ molecules having kinetic energy having kinetic greater equal to certain threshold। আচ্ছা, এখানে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, এই এক্সপ্রেশনটা যখন বের করবে যে এখানে শুধুমাত্র একটা এরার ফাংশন পাবে, শুধুমাত্র একটা কোএরার ফাংশন পাবে। থ্রি ডাইমেনশনে যেমন একটা কোএরার ফাংশন আর একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্ট পেয়েছিল, টু ডাইমেনশনে কোএরার ফাংশন ছিল না, পুরোটাই এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্ট পাচ্ছিল। আর ওয়ান ডাইমেনশনে যখন তুমি করবে তখন দেখবে ওটা তোমার একটা কোএরার ফাংশন পাওয়া যাবে। ওই যেভাবে করা হয়েছে সেই মতো করে সাবস্টিটিউশন করে করবে, তাহলে তুমি এটা করে ফেলতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে তুমি এই যে তিনটে প্রবলেম তোমাকে দিলাম, এই তিনটে প্রবলেম যদি তুমি সলভ করে ফেলো তাহলে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে যে কথাবার্তাগুলো বলার কথা আমাদের অ্যাকচুয়ালি বলা হয়ে গেল। তো দেখো, যা বললাম তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলে নাও, মানে যা বলা হয়েছে এখন পর্যন্ত তাতে যদি কারো কিছু সমস্যা হয় তাহলে বলে নাও। ঠিক আছে? বুঝতে পেরেছো কিভাবে কি হচ্ছে জিনিসগুলো? আমি একটুখানি কাজ তোমাকে দিয়েছি, একটু বাড়িতে Yes, sir. বাড়িতে একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, মানে এই জাস্ট একটুখানি প্রবলেম তোমাকে দিলাম। হ্যাঁ, এই প্রবলেমগুলো একটু বাড়িতে করবে। হ্যাঁ, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। তাহলে আমাদের নেক্সট ক্লাসে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে যে তোমার দেখো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন আর এনআইকে ডিস্ট্রিবিউশন আমাদের হয়ে গেল। এবারে এইখান থেকে যেটা এনআইকে ডিস্ট্রিবিউশন করার সময় তুমি কতগুলো জিনিস বুঝতে পারলে সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যখন ক্যালকুলেট করবে সেটা হাফ কেটি বেরোবে, টু ডাইমেনশনে ওটা তোমার কেটি বেরোচ্ছে, আর থ্রি ডাইমেনশনে ওটা হচ্ছে 3/2 কেটি বেরোচ্ছে। তার মানে এই যে ওয়ান ডাইমেনশনে এনার্জি হাফ কেটি, টু ডাইমেনশন মানে দুটো ডিরেকশন বলে হাফ কেটি প্লাস হাফ কেটি 2 কেটি, হাফ কেটি প্লাস হাফ কেটি হচ্ছে কেটি, থ্রি ডাইমেনশনে তিনটে ডিরেকশন বলে যে হাফ কেটি প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি মিলে হচ্ছে 3/2 কেটি। তাহলে এগুলো কিভাবে আসছে বা তার বেসিসে ব্যাকগ্রাউন্ডকে এগুলোকে বুঝতে হবে, সেটাই আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে টোটাল আলোচনার বিষয়টা হবে নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে হচ্ছে তোমার ইকুইপার্টিশন প্রিন্সিপাল, ইকুইপার্টিশন প্রিন্সিপাল এর অ্যাপ্লিকেশন অ্যান্ড এর লিমিটেশন। এটা এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আমরা আজকে শেষ করে দিই। এন্ড অফ লেকচার। বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো।